দেখো দীর্ঘ 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন আসতে চলেছে। এই সুযোগটিকেই তোমার জীবনের শেষ সুযোগ কিন্তু ধরে নিতে হবে এবং তোমাকে পুরোপুরি জীবনটা বাজি দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। তোমার যে লক্ষ্য ছিল শিক্ষক বা শিক্ষিকা হওয়ার, সেই লক্ষ্যকে কিন্তু তোমাকে পূর্ণ করতেই হবে। তার একটি সুযোগ তোমার আসতে চলেছে। তোমাকে এখন থেকেই প্রত্যেকটি অংশ সিলেবাসের নিখুঁতভাবে সহজভাবে পড়তে হবে, যেন সিলেবাসের যে কোনো অংশ থেকে যদি প্রশ্ন আসে তাহলে তুমি যেন উত্তর দিতে পারো। আমি তোমাদের বিশ্ব স্যার তোমাদের জন্য একলব্য ব্যাচ নিয়ে এসেছি 25শে এপ্রিল থেকে। তাই তোমরা যারা এই ব্যাচে এডমিশন হতে চাও, পুরোপুরি এই ব্যাচে আমি তোমাদের নিখুঁতভাবে সিলেবাসের প্রত্যেকটি অংশ পড়ানোর পাশাপাশি সেখানে এমসিকিউ, ডিটেলসে পিডিএফ নোটস, সঙ্গে সঙ্গে সেখান থেকে তোমাদের মক টেস্ট, টোটাল ফুল মক টেস্ট 30+ আমি নিয়ে থাকব। তো তোমাদের সেখানে কোনো অসুবিধা হবে না। তোমাদের যদি সিলেবাসের কোনো অংশ থেকে কোনো ডাউট থেকে থাকে তাহলে সেগুলো তোমরা আমার সঙ্গে আলোচনা করে সেই ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে সঙ্গে সঙ্গে। এবং এই যে শেষ সুযোগ তোমরা পেয়েছো, এই শেষ সুযোগকে কিন্তু কাজে লাগাতেই হবে। তার জন্য প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে প্রিপারেশন শুরু করে দাও। যারা সেলফ স্টাডি করছো তারা প্রিপারেশন শুরু করে দাও, আর যারা গাইড নিতে চাইছো তারা অবশ্যই এক্ষুনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বেস্ট গাইড দেওয়া হবে। সিলেবাসের কোনো অংশ তোমাদের অচেনা থাকবে না, অজানা থাকবে না। প্রত্যেকটি অংশ আমি বারবার তোমাদের রিপিটেডভাবে আলোচনা করে পুরোপুরি পড়াবো, কোনো অসুবিধা হবে না। প্রত্যেকেই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার। আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব মোট 4টি টপিক। ফার্স্ট টপিক হলো যে তোমরা কিভাবে পড়বে, কতক্ষণ পড়বে, এটা সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হলো তোমরা সাহিত্যের ইতিহাস না ব্যাকরণ না টেক্সটের উপর জোর দেবে। সঙ্গে সঙ্গে আমি তোমাদের আজকের এই ভিডিওতে যেটা লাস্ট পার্ট সেটা আলোচনা করব যে তোমাদের সিলেবাসের কোন টপিক থেকে কত নাম্বারের পরীক্ষায় প্রশ্ন হয়। প্রিভিয়াস যে কয়েকটি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে তার উপর পুরোপুরি বিশ্লেষণ করে এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে। তো ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে ভিডিওর শুরুতেই আমি তোমাদের প্রথমেই বলে রাখি যে দীর্ঘ স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা 9 বছর পর প্রায় অনুষ্ঠিত হতে চলেছে। লাস্ট এক্সাম হয়েছিল 2016 সালের নভেম্বর মাসে। দীর্ঘ 9 বছর পরীক্ষা হয়নি। এখানে কিন্তু প্রত্যেকেই তাদের নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই নেমে পড়েছে। তাই তুমিও যদি এখনো প্রিপারেশন শুরু করোনি, অবশ্যই এক্ষুনি এই মুহূর্ত থেকেই তোমরা এই ভিডিওটি দেখার পরেই শুরু করে দেবে। দেখো এখানে বিশেষ করে যে দীর্ঘ 9 বছর পরীক্ষা হয়নি মানে একটা হিউজ সময় কিন্তু, এবং আমাদের যে লক্ষ্য ছিল শিক্ষক বা শিক্ষিকা হওয়ার, সেই লক্ষ্য অন্তত পূর্ণ করার একটি আমরা সুযোগ পেয়েছি। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমেই যে কিভাবে আমরা পড়াশোনাটাকে শুরু করব, ফার্স্ট হলো এটি। তো দেখো কিভাবে তুমি পড়াশোনাটা শুরু করবে, যে দীর্ঘ এত বছর তুমি পুরোপুরি পড়াশোনা থেকে ডিটাচ থেকেছো, তাহলে এই যে সময়টা, এই সময়টাকে তোমাকে কি করতে হবে, যে পুরোপুরি প্রথম থেকেই শুরু করতে হবে। পুরোপুরি যে তোমাদের নবম দশমের যে সিলেবাস 2016 সালের টেক্সট, প্রাচীন মধ্যযুগ, আধুনিক যুগ, অনুবাদ অনুষঙ্গ, সঙ্গে সঙ্গে ব্যাকরণ, এই প্রত্যেকটি পার্ট তোমাদের একবার অন্তত পুরোপুরি শূন্য থেকে পড়ে কমপ্লিট করা প্রয়োজন। এবং এই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পার্ট পড়তে পড়তে পুরোপুরি, যে ধরো তুমি পড়ছো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, তো এই কবিতা থেকে পড়তে পড়তে পুরোপুরি যে তোমাদের কোন কোশ্চেনগুলো পরীক্ষার জন্য উপযুক্ত বা ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে দাগিয়ে নিতে হবে কিংবা নোটস করে নিতে হবে। যেমন ধরো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই কবিতাটি কার লেখা, এই কবিতাটির চরণ সংখ্যা কতগুলি,
এবং কাব্যগ্রন্থের যে ভণিতাটি আছে সেটি কি নামে আছে, সঙ্গে সঙ্গে বিভিন্ন শব্দের অর্থগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, এবার ধরে নাও আমি তোমাদের বললাম সাহিত্যের ইতিহাসে প্রাচীন ও মধ্যযুগ। চর্যাপদ, চর্যাপদের যে 51টি যে পদ আছে, প্রত্যেকটি পদের পদকর্তাকে যতটা সম্ভব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। সঙ্গে সঙ্গে যেগুলো প্রবাদ প্রবচন যে মাত্র 6টি আছে, সেই 6টি প্রবাদ প্রবচন কত সংখ্যক বা কত নম্বর পদ থেকে নেওয়া হয়েছে বা সেই পদটি কার লেখা। এবং চর্যাপদের যে 24 জন কবি আমরা পাই, প্রত্যেকটি কবির যদি কোনো উপাধি থাকে, কে সর্বশ্রেষ্ঠ কবি, কে সর্বকনিষ্ঠ কবি, কে প্রাচীন কবি, এইগুলি আমাদের মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের চর্যাপদ সম্পর্কে যে কেউ যদি কোনো কিছু বলেছেন, যেমন চর্যাপদের ভাষা সম্পর্কে, চর্যাপদের নামকরণ সম্পর্কে, চর্যাপদের তিব্বতী অনুবাদ সম্পর্কে প্রত্যেকটি পাঠ তোমাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবার যদি আমরা চলে আসি নেক্সট, ধরে নাও আমি তোমাদের প্রাচীন ও মধ্যযুগ থেকে যদি বলি যে চর্যাপদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, বিদ্যাপতি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কেমন প্রশ্ন আসতে পারে বিদ্যাপতি থেকে? বিদ্যাপতি থেকে কোনো একটি পদের নাম উল্লেখ থাকতে পারে যে এটি কার পদ, তখন তোমাকে বলতে হবে এটি বিদ্যাপতির পদ। বিদ্যাপতি কোন কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন সেইগুলি মনে রাখতে হবে। সঙ্গে সঙ্গে বিদ্যাপতির যে গ্রন্থগুলি আছে সেগুলো মনে রাখতে হবে যে কার পৃষ্ঠপোষকতায় কোন সময়ে রচিত হয় এবং কোনোটি যদি অবহট্ট ভাষায় রচিত হয় কোনটি। বিদ্যাপতির উপাধিগুলো জানতে হবে। সঙ্গে সঙ্গে কোনো গ্রন্থের যদি পটভূমি থাকে বা বিষয়বস্তু থাকে সেইগুলি আমাদের জানতে হবে। এবার ধরে নাও খুবই ইম্পর্টেন্ট বিদ্যাপতির সঙ্গে সঙ্গে অনুবাদ সাহিত্য, এগুলো খুবই সহজভাবে জিরো লেভেল থেকে তোমরা পড়াশোনা শুরু করো। তোমাদের অনেকেরই নোটস তৈরি আছে, সেগুলো শুরু করতে পারো। আর তাছাড়া তোমরা আমার সঙ্গে গাইড নিতে পারো। ঠিক আছে, আমি তোমাদের পুরোপুরি জিরো লেভেল থেকে প্রত্যেকটি নোটস দিয়ে দিয়ে এমসিকিউ প্র্যাকটিস করিয়ে করিয়ে ওয়েস্ট বেঙ্গলের সেরা তোমাদের গাইড দিয়ে থাকবো। তো পুরোপুরি এই ভিডিওতে আমি তোমাদের অল ডিটেলসে জানাবো যে আমি কিভাবে গাইড করিয়ে থাকি। প্রথমেই দেখে নাও যে তোমাদের বিশ্ব স্যার কীভাবে গাইড করিয়ে থাকেন। দেখো বিশেষভাবে বা তোমরা চাইলে এই টাইপের তোমরা নোটস নিজেরাও হ্যান্ড রাইটিং করে বা হাতে লিখে তৈরি হতে পারো। ঠিক আছে, শুধুমাত্র যে তোমাকে এডমিশন হতে হবে তার কোনো মানে নেই, শুধুমাত্র আমি তোমাদের নোটসটি দেখাচ্ছি। ধরো তোমরা যখন নোটস করবে তখন অবশ্যই প্রত্যেকের জন্ম মৃত্যুটা আগে লিখে নেবে। নেক্সট কি করবে, তার যে উপাধি সেগুলো লেখার চেষ্টা করবে, তার যে ছদ্মনাম এগুলো লেখার চেষ্টা করবে, তিনি যদি কোনো পত্রিকা সম্পাদনা করেছেন এগুলো লেখার চেষ্টা করবে। এবার গ্রন্থগুলো যেমন বাসুদেব চরিত থেকে দেখে নাও যে বিদ্যাসাগর রচিত প্রথম বাংলা গ্রন্থ এবং ভাগবতের 10ম স্কন্ধ অবলম্বনে রচনা করা হয় এবং ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য লেখা হয়। এইভাবে কিন্তু তোমাদের নোটসটি করতে হবে। যেমন এখানে প্রভাবতী সম্ভাষণ সম্পর্কে আছে যে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের 3 বছরের কন্যা। ওকে, সঙ্গে সঙ্গে এই যে এই ধরনের গ্রন্থগুলি আছে এগুলো প্রত্যেকটা কিন্তু ভালোভাবে তোমাদের এইভাবে নোটস করতে হবে। নোটসের পাশাপাশি কি করবে যে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তোমাদের কাছে। তো এমসিকিউ নেই তোমাদের প্রত্যেকের কাছে, তাই তোমাদের আমি বারবার বলছি যে গাইডের প্রয়োজন। তারা বাজারে খুব ভালো যে প্র্যাকটিস বুক আছে তাও আমি দেখি না। তাহলে এখানে এইভাবে তোমাদের কিন্তু এমসিকিউ আকারে পুরোপুরি আমি তোমাদের গাইড করিয়ে থাকবো। এইভাবে পুরোপুরি তোমাদের গাইড করিয়ে থাকবো। দেখো যে এখানে তোমাদের কোশ্চেন থাকবে, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখো এমসিকিউও থাকবে। তো এই ক্লাসগুলি থেকে তোমরা অনেক পজিটিভ কিছু পারবে আর তোমাদের যে চাকরি করার যে স্বপ্ন পূরণ সেটা পুরোপুরি পূর্ণ হবেই। তোমরা সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সাহিত্যের ইতিহাসের ধরো তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা ধরে নাও তুমি নোটস করতে চাইছো বা পড়তে চাইছো। কিভাবে পড়বে দেখে নাও যে তোমাকে দেখতে হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মোট কতগুলি রচনা আছে ফার্স্ট দেখলে, সেগুলির প্রকাশকালগুলি লক্ষ্য রাখলে। এবার কি করবে, এবার ধরে নাও কোনো একটা গ্রন্থ যেমন ধরো শকুন্তলা। শকুন্তলা যদি দেখো যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে রচনা করেছিলেন তিনি। ভ্রান্তিবিলাস কমেডি অফ এরর্স অবলম্বনে রচনা করেছিলেন শেক্সপিয়রের। তাহলে এই যে এইগুলি আমাদের জানতে হবে। সঙ্গে সঙ্গে তিনি তার মৌলিক গ্রন্থ কোনটি,
তার শোকমূলক গ্রন্থ কোনটি, তিনি যে ছদ্মনামগুলি ব্যবহার করেছেন সেগুলো কি কি, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের জানতে হবে। সঙ্গে সঙ্গে কোনো গ্রন্থে, যেমন ধরো বেতাল পঞ্চবিংশতিতে তিনি প্রথম ছেদজ্যোতি ব্যবহার করেন, এরকম আমাদের কোনো গ্রন্থ থেকে যদি সামান্য কোনো তথ্য আমরা পেয়ে থাকি সেইগুলি আমাদের নোটস করতেই হবে। যে অনুবাদ অনুষঙ্গের ধরে নাও আমি তোমাদের বললাম যে উইলিয়াম শেক্সপিয়রের ট্র্যাজেডি ধর্মী নাটক কোনটি, কমেডি নাটক কোনটি, কোনটি বিশেষভাবে আখ্যান কাব্য, এগুলোও ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে ধরো শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট অবলম্বনে বাংলায় কে রচনা করেছেন এবং তিনি সেই রচনাটির নাম কি দিয়েছেন, এগুলি জানতে হবে। সঙ্গে সঙ্গে ম্যাকবেথ, সঙ্গে সঙ্গে অন্যান্য অথেলো অবলম্বনে বা অন্যান্য যা কিছু শেক্সপিয়রের রচনা আছে সেইগুলি অবলম্বনে বাংলায় কেউ যদি অনুবাদ করে থাকেন এগুলি মনে রাখতে হবে। তো এই সম্পূর্ণ যে বিশেষ করে শেক্সপিয়র সম্পর্কে আমি তোমাদের যা তথ্য দেব ক্লাসে, সেইগুলোর বাইরে একটিও প্রশ্ন আসবে না। এবার ধরো আমি তোমাদের চলে আসি ব্যাকরণ। দেখো ব্যাকরণ হলো স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয়ের ক্ষেত্রেই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট। বিশেষ করে নবম দশমে ধরে নাও এখানে কোনো স্টুডেন্ট আছো যে ধ্বনি বর্ণ পারো, কারক পারো, সঙ্গে সঙ্গে যে তোমরা সন্ধি বিচ্ছেদ পারো, কিন্তু সিলেবাসের প্রত্যয় আছে, সঙ্গে সঙ্গে বাক্য, বাচ্য, সমাস এইগুলি পারো না। তাহলে এইগুলির ক্ষেত্রে কি করবে? তাহলে যদি অর্ধেক পারো, অর্ধেক যদি না পারো কি করবে? দেখো সিলেবাসের প্রত্যেকটা ব্যাকরণের যা পার্ট আছে তোমাকে কিন্তু সেই পার্টের অন্তত যে কোনো অংশ থেকে যদি প্রশ্ন হয় তোমাকে পারতেই হবে, এটা হলো প্রথম কথা। তার জন্য কি করবে? তার জন্য উপযুক্ত তোমাকে গাইড নিতে হবে। তুমি যদি বলো নিজেই সেলফ স্টাডি করব, তোমার যদি অনেকটাই তুমি যদি তৈরি হয়ে থাকো তাহলে সেলফ স্টাডি করতে পারো। আর তোমরা যদি সব কিছুই ভুলে গেছো তো এই মুহূর্তে তোমাকে গাইড নিতেই হবে। তোমরা যদি আমার ইউটিউবের ক্লাসগুলি দেখো তাহলে দেখবে সেখানে যে আমি মক টেস্টগুলো নিয়ে থাকি, সেখানে যে ব্যাকরণের পার্টগুলো থাকে প্রত্যেকটি পার্ট খুব সহজভাবে বুঝিয়ে থাকি। যেমন ধরো আমি তোমাদের পদয়েম পদ্য থেকে পদয়েদ পদ্য এসেছে, তো এটা একটি সমীভবনের উদাহরণ। এবার পদয়েম যে আছে, দয়েম যে যুক্ত ব্যঞ্জনটি আছে, এই দয়েম আর আমরা যে নতুন শব্দটি পেলাম পদয়েদ পদ্য, তো দয়েম আর এদিকে দয়ে দো আছে। তাহলে দেখো এখানে আমাদের দেখতে হবে কোন দটি এক থেকে গেছে, কে অপরিবর্তিত থেকেছে। যে দ এবং ম দুটি ব্যঞ্জন, প্রথমে দ আছে তারপরে ম আছে, তারপরে কি হলো এই মটা চেঞ্জ হয়ে দ হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো এখানে, তাহলে পূর্বের যে দটা এক থেকে গেছে, তাহলে যে এক থাকবে তার প্রভাব এখানে কাজ করছে, অর্থাৎ প্রগত সমীভবন। তো ব্যাকরণে তোমাদের খুবই সহজভাবে জিরো লেভেল থেকে আমি তোমাদের প্রত্যেকটি ক্লাস, বিশেষ করে তোমরা যারা এডমিশন হবে শুধুমাত্র সেখানেই পেড ব্যাচে পাবে। তাছাড়া ব্যাকরণে তো প্রত্যেক দিন তোমাদের মক টেস্ট চলেইছে, তোমরা সেখান থেকেও অনেক কিছু শিখতে পারবে। এবার চলে আসি, দেখো পুরোপুরি যে সিলেবাসটা আমি তোমাদের বললাম, প্রত্যেকটা পার্টের পড়ার পাশাপাশি কিন্তু তোমার প্র্যাকটিসটা খুবই প্রয়োজন। প্রতিটি অংশ থেকে, টেক্সট থেকেও তোমার প্রয়োজন। ধরে নাও আমি তোমাদের ক্লাস চলতে চলতে আমি জিজ্ঞাসা করে নিলাম, আচ্ছা বলো তো পথের দাবিতে আমরা যে সব্যসাচী মল্লিক পাই, তো সব্যসাচী মল্লিক তিনি কোন বংশে জন্মগ্রহণ করেন বা কোন পরিবারের সন্তান ছিলেন, কোন ধর্ম বা বর্ণের, এগুলো সঙ্গে সঙ্গে বলতে হবে। আমি যদি বলি হঠাৎ যে নদের চাঁদ কতদিন স্টেশন মাস্টারি করেছিলেন বা কত বছর, এটা তো বলো, তখন এটাও বলতে হবে। আমি যদি বলি ফটিক চরিত্রটি কোন গল্পে আছে, এটা বলো, এটাও বলতে হবে। আমি যদি বলি মায়া দর্পণ এই উপন্যাসটি কার লেখা, আমি যদি বলি গোরা উপন্যাসের দুটি চরিত্রের নাম বলো তো। এই টাইপের কোশ্চেনগুলো যখন আমি তোমাদের ক্লাসে জিজ্ঞাসা করব, তাছাড়া পিডিএফ নোটস তো তোমাদের থাকছেই। তো তোমরা তোমাদের যেই অংশ থেকেই বিশেষভাবে কোশ্চেন আসুক না কেন, তোমরা প্রত্যেকটি মনে রাখবে আমার ক্লাসের আলোচনা থেকেই তোমরা পেয়ে যাবে। এবার ধরে নাও একাদশ দ্বাদশের ক্ষেত্রে, দেখো একাদশ দ্বাদশের ক্ষেত্রে তো টেক্সটের সিলেবাস চেঞ্জ হয়েছে, সাহিত্যের রূপরীতি থেকে যাবে, ঠিক আছে, আর তোমাদের ভাষা সংস্কৃতি বা শিল্প সাহিত্য সংস্কৃতির যে বই ওইগুলোও থেকে যাবে। বিশেষভাবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে টেক্সটের উপর বেশি জোর দেবে এবং সাহিত্যের রূপরীতির উপর বেশি জোর দিতে হবে। তুমি যদি জিরো লেভেল থেকে শুরু করতে চাও তাহলে কিন্তু প্রথম থেকেই তোমাকে আমি বলছি যে এখনই তোমার গাইড নেওয়া প্রয়োজন।
কারণ একটা গাইডের মধ্যে থাকলে তোমার পড়াশোনার প্রতি একটা আলাদা চাপ থাকবে, কারণ সেখানে অনেক স্টুডেন্ট ইতিমধ্যে কিন্তু পড়াশোনা শুরু করেছে। তাদের সঙ্গে যখন থাকবে তোমার মনের মধ্যে যে প্রতিযোগিতামূলক যে মানসিকতা, এটা কিন্তু জন্ম নেবে। সেকেন্ড হচ্ছে তুমি কতক্ষণ পড়বে, কতক্ষণ পড়বে এটা বড় কোশ্চেন। দেখো কতক্ষণ পড়বে, তোমরা যদি অধ্যয়ন ও জ্ঞানলাভ পড়ো আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের, সেখানে দেখতে পাবে যে সেখানে বলা হয়েছে আমাদের পড়াশোনাটা একাগ্রতার উপর নির্ভর থাকা উচিত। তার মানে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তোমার ধরো একটা পাঠ তুমি পড়ছো, ধরো তুমি পড়ছো প্রত্যয়, তো প্রত্যয় কি একেবারে একবার বসে কি সব দেখে নিতে পারবে না, একবার যদি দেখে নাও ভুল করবে। প্রত্যয়, সমাস, সন্ধি এগুলো যতটা সম্ভব কম পড়ো, কিন্তু যতটুকু পড়বে যেন মাথায় থাকে। যেমন প্রত্যয়ের ক্ষেত্রে ধরো তব্য প্রত্যয় পড়লে, অনীয় প্রত্যয় পড়লে, কয়েত প্রত্যয় পড়লে, ব্যাস আর পড়বে না। ঠিক আছে, এবার সেখান থেকে দেখো কমপক্ষে যে চলো চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে 10টি এমন কয়েত প্রত্যয় থেকে তোমার দেখি কি কি মনে আছে খাতায় লেখার চেষ্টা করবে। তো তাহলে কি হবে, স্মৃতিশক্তির উপর একটু জোর পড়বে। এবার যদি আমরা দেখি, দেখো বিশেষ করে ক ঘন্টা পড়বে, বিশেষ করে তোমাকে তো মিনিমাম একটা পড়ার বিশেষভাবে স্টেপ সময়টা বাড়াতেই হবে। যে প্রথমে ধরে নাও 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, যতটা সম্ভব তোমাদের 5 থেকে 6 ঘন্টা কিন্তু রেগুলার পড়া প্রয়োজন। এবার দেখে নাও তোমরা সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ না টেক্সটের উপর জোর দেবে। দেখো নবম দশমের ক্ষেত্রে যদি আমি তোমাদের বলি, টেক্সট থেকে যদি 55 নম্বরের কোশ্চেন হয় তাহলে কতগুলি কোশ্চেন থাকবে, এবং যদি 90 নম্বরের কোশ্চেন হয় তাহলে কতগুলি কোশ্চেন থাকবে, আমি দুটিই বলছি। যদি তোমাদের কোশ্চেন হয় 55 নম্বরে, তাহলে টেক্সট থেকে ধরে নিতে পারো 15টি প্রশ্ন থাকতে পারে, কমপক্ষে 15টি, তার বেশি কিন্তু থাকবে না, 15টি থাকলো। ব্যাকরণ থেকে ধরে নিতে পারো 25টার মতো কোশ্চেন, তাহলে কতগুলি হলো, 15 25 40, তাহলে ব্যাকরণ থেকে অন্তত ধরে নাও 20-25। ঠিক আছে, তার মানে প্রায় আনুমানিক ধরে নিতে পারো তোমরা 35-এর কাছাকাছি। সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু 20টি কোশ্চেন থাকবে, টেক্সট থেকে কম থাকবে, কিন্তু মনে রাখবে সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ থেকে 40 কোশ্চেন থাকবে যদি 55 নম্বরের পরীক্ষা হয়। এবার যদি 90 নম্বরের পরীক্ষা হয়, টেক্সট থেকে তোমাদের 20 থেকে 25টি কোশ্চেন থাকবে, এবং সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ থেকে যদি দেখো যে ধরো টেক্সট থেকে 25টি কোশ্চেন ধরলে, তাহলে তোমাদের এইদিকে থাকলো আর কত, 65টি। তাহলে 65টি কোশ্চেনের মধ্যে 30-35 এরকম সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, বা তিনটি পার্ট থেকে 30-30 করে কোশ্চেন হতে পারে। তবে মনে রাখবে নবম দশমের ক্ষেত্রে তোমাদের সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ থেকে বেশি কোশ্চেন আসবে, টেক্সট থেকে সিম্পল কোশ্চেন আসবে। যেমন দুর্গাপুর থেকে সাবলতলার মাঠের দূরত্ব কত, ঠিক আছে, উমাচরণ চক্রবর্তী চরিত্রটি কোন গল্পে আছে, উমাচরণ চক্রবর্তী কোন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাছাড়া ধীবর বৃত্তান্তের থেকে এরকম কোশ্চেন হতে পারে যে জেলে কোথায় থাকেন, চক্রাবতারে। ধীবর বৃত্তান্ত তর্জমা কে করেন, ইলিয়াস তর্জমা কে করেন, এই টাইপের কোশ্চেন। বা নদের চাঁদ চরিত্রটি কোন গল্পে আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের টেক্সট থেকে হওয়ার সম্ভাবনা আছে। সাহিত্যের ইতিহাস থেকে কি হতে পারে, ধরো আমি বললাম যেরকম কোশ্চেন হতে পারে যে গোরা উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম বলো, চোখের বালি উপন্যাসটি প্রকাশিত হয় কত সালে বা কোন পত্রিকায়, যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি, সঙ্গে সঙ্গে কোনো সাহিত্যিক তার কোন রচনার মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের টেক্সট থেকে আসতে পারে। তো বিশেষভাবে যদি সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের যে ধরনের কোশ্চেনগুলো হতে পারে এগুলো আমি বললাম। ঠিক আছে, এবার একাদশ দ্বাদশের ক্ষেত্রে 2-1টি কথা যদি আমি বলি, শিল্প সাহিত্য সংস্কৃতি বা ভাষা সংস্কৃতি যে বইটি আছে এটা কিন্তু ভালোভাবে তোমরা পড়বে। ঠিক আছে, প্রত্যেকটি পার্ট, চলচ্চিত্র, সঙ্গীত মানে গান আছে, ক্রীড়া আছে, আর সঙ্গে সঙ্গে ভাষা পরিবার, ভাষা বংশ, মঙ্গল কাব্য, আধুনিক যুগ, প্রত্যেকটা পাঠ কিন্তু আমাদের পড়তে হবে। ভাষার পাঠ সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাসের পাঠ, প্রত্যেকটা পাঠ কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে।